বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে স্বাগত। তো আজকে হচ্ছে আমরা আমাদের বহুল প্রত্যাশিত পদার্থবিজ্ঞান ক্লাসের মানে স্টার্টিং ক্লাস আর কি। তো এটা হচ্ছে মানে এই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 9 10 উভয়ের আছে। ইন ফিউচার এটা তোমার হচ্ছে সব জায়গাতে লাগবে। তুমি যদি পদার্থবিজ্ঞান নিয়ে ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে আর কি যে কোনো জায়গাতে পড়াশোনা করতে চাও আর কি, তখন দেখবে কি মানে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার একদম বেসিক এবং ফান্ডামেন্টাল চ্যাপ্টার। না হলে ওই দেখো কেমিস্ট্রিতে যে কাজটা করছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 টাকে বাদ দিয়ে দিছে, কিন্তু পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে মানে এই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে নাই। কেন বাদ দিয়েছে না, নিশ্চয়ই এই চ্যাপ্টারটা তোমার পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে কাজে লাগবে। তো এই চ্যাপ্টারের প্রথমে যে জিনিসটাতে আমরা ফোকাস করবো আর কি, সেই বিষয়টা হচ্ছে যে যে তোমার পদার্থবিজ্ঞানের পরিসর এবং ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবো আর কি। তো এই জায়গাটা থেকে মূলত এমসিকিউ আসবে। কি আসবে? পদার্থবিজ্ঞান জিনিসটা তো বুঝতে পারছো যে বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে যে যে বিজ্ঞান আলোচনা করা হয় আর কি, পদার্থের গঠন, পদার্থ কিভাবে মানে পদার্থের যে ধর্ম, ঠিক আছে, ভৌত ধর্ম, বিভিন্ন ধরনের ধর্ম, কোন পদার্থ কোন জায়গাতে কিভাবে আচরণ করে আর কি, এই বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচনা করেছি যে এটাকে পদার্থ মানে বিজ্ঞানের বিভিন্ন সেক্টরে ভাগ করছে আর কি। তো ওই জিনিসগুলো হচ্ছে আমরা মেনলি যে জিনিসটাতে ফোকাস করবো আর কি, পদার্থবিজ্ঞানের পরিসর এবং ক্রমবিকাশ, এটা থেকে এমসিকিউ আসবে। এমসিকিউটা কোথায় আসতে পারে? তোমার মনে করো মেডিকেল এডমিশন টেস্টে আসতে পারে। তোমাদের ফাইনাল পরীক্ষা এখন যে কদিন পরে ফাইনাল পরীক্ষা দিবা না, যে যারা ইয়াতে আসো যে আগের জি বছর স্যার। ফাইনাল পরীক্ষা দিবা, তাদের ফাইনাল পরীক্ষা থেকে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। এবং এই এমসিকিউটা আমার সময় আসছিল। তো এটা শিখা অনেক কঠিন, কিন্তু অনেক ইচ্ছা শক্তির বিনিময়ে তোমরা এগুলো শিখবা। এমসিকিউ গুলো আমি পড়াবো। পদার্থবিজ্ঞান বা পাঠের উদ্দেশ্য জাস্ট এটা যা জানার জন্য আর কি। বুঝতে পারছো? এটা জাস্ট জানার জন্য পদার্থবিজ্ঞানের পাঠের উদ্দেশ্য হয়, এটা যা জানবো আর কি, জাস্ট এর বাইরে আর কিছু না। ভৌত রাশির মান ও একক নির্ণয়, বুঝছো, এটা দিয়ে এমসিকিউ আসতে পারে মেন পরীক্ষাতে, বা বিভিন্ন সময় এটা দিয়ে অনুধাবনমূলক প্রশ্ন আসে। এমসিকিউ প্লাস হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন, এই টাইপের কোশ্চেন অনেক সময় আসে। ঠিক আছে, পরিমাপের একক ও প্রয়োজনীয়তা, পরিমাপ কি, পরিমাপের বিভিন্ন একক, এগুলো এমনি জানবা, এগুলো আসলে জানা না। মৌলিক এবং লব্ধি লব্ধি রাশির পার্থক্যটা কি, এটা ইম্পর্টেন্ট, এটা অনুধাবন হিসেবে আসতে পারে। বুঝতে পারছো? মৌলিক এবং লব্ধি রাশির পার্থক্য কি, এই কনসেপ্টটা ইন ফিউচার অনেক বেশি কাজে লাগবে। বা সংজ্ঞাতে আসতে পারে। আন্তর্জাতিক একক সমূহ ব্যাখ্যা করতে পারে, এটা জাস্ট জানার জন্য লাগবে, এটা থেকে আবার এমসিকিউ আসতে পারে। বুঝছো? মানে এখানে আসলে কঠিন বেশি কিছু না, রাশির মাত্রা হিসাব করো, এটা দিয়েও মেডিকেল এমসিকিউ আসতে পারে, তোমাদের নর্মাল পরীক্ষা এমসিকিউ আসতে পারে, এটার মাত্রা কত বের করো। তারপরে যেটা আছে একক উপসর্গ এবং গুণিতক এবং উপগুণিতকের রূপান্তর এবং হিসাব করতে পারবো। তো এই জিনিসগুলোতেও কিছু বিষয় আছে, মানে এগুলো একটু জানার জন্য আর কি, বেশি ইম্পর্টেন্ট না। এখানে যেটা লাগবে যে যন্ত্রপাতির ব্যবহার খেয়াল করো, ভৌত রাশি পরিমাপ করা, এটা দিয়ে পরীক্ষাতে কোশ্চেন আসতেও পারে যদি প্রশ্ন কঠিন হয়। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। প্রশ্ন যদি কঠিন হয় এটা দিয়ে পরীক্ষাতে কোশ্চেন আসবে, আর যদি কঠিন না হয় তারপর কোশ্চেন আসবে না, সহজ কথা হচ্ছে যে। কিন্তু কোশ্চেন যদি আসেও, তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখা লাগবে, যদি কোশ্চেন যদি আসেও, এটা তোমাদের লাইফে কাজে লাগবে তোমরা যখন কোথাও প্র্যাকটিক্যাল করতে যাবে, যন্ত্রপাতির ব্যবহার। ঠিক আছে, এটা দিয়ে কোশ্চেন আসতে পারে অথবা কি আসতে পারে, প্র্যাকটিক্যাল করতে গেলে এটা খুব বেশি কাজে লাগবে। তোমরা যখন প্র্যাকটিক্যালি কোনো কিছু পরিমাপ করতে যাবা। তারপর হচ্ছে পরিমাপের যথার্থ নির্ভুলতা বজায় রাখা, যন্ত্রপাতির ব্যবহার, সুষম ক্ষেত্রফল নির্ণয়, মানে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল আয়তন নির্ণয় কিভাবে করবা, দৈনন্দিন জীবনে ব্যবহৃত সুষম আকৃতি বস্তুর দৈর্ঘ্য ক্ষেত্রফল ইত্যাদি ইত্যাদি টপিকস আছে আর কি। বুঝছো? তো এখানে মেইনলি এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। আর যন্ত্রানুপাতির যে ব্যবহারটা, এটা দিয়ে তোমার অনেক সময় প্র্যাকটিক্যাল কোশ্চেন আসতে পারে, আবার এটা দিয়ে সিকিউ আসতে পারে। সিকিউ হিসেবে যেগুলো আসতে পারে রয়েছে অঙ্ক বা ম্যাথ করতে হইতে পারে। ঠিক আছে, তো আমরা আসো যে প্রথমত আমি মেন বই থেকে একটু পড়ানোর চেষ্টা করি, এই কারণে কারণ মেন বইয়ের সাথে কানেকশনটা তৈরি করা দরকার। মেডিকেল এডমিশন টেস্ট এটা অনেক বেশি কাজে লাগবে, এই কারণে আদার না হলে আমি মেন বই পড়াইতাম না আর কি। তো আদারওয়াইজ মেডিকেল মানে মেন বই পড়ানোর দরকার ছিল না আর কি। আর পদার্থবিজ্ঞানে বলা হচ্ছে কি এটা বিজ্ঞানের একটা প্রাচীনতম শাখা আর কি। এখানে বলছে দেখো যে বিজ্ঞানের সবচেয়ে বড় প্রাচীনতম শাখা। তো ড্রয়িংটা নিয়ে নি।
বিজ্ঞানের একটা প্রাচীনতম শাখা হিসেবে ওরা পদার্থ বিজ্ঞানে নিছে আর কি। কেন? কারণ ও মানে প্রাচীন কালে পদার্থ বিজ্ঞানের যে জিনিসটা নিয়ে চর্চা হতো এটা হচ্ছে জ্যোতির্বিদ্যা নিয়ে। জ্যোতির্বিদ্যাটা আসলে কি তোমরা জানো যে এই যে মহাকাশের মধ্যে যে বিভিন্ন ধরনের মানে আমরা দেখি না চন্দ্র সূর্য ইত্যাদি কখন মানে মানে কখন তোমার চাঁদ উঠতে পারে কখন না উঠতে পারে কখন শুরু হবে না হবে, এই জিনিসগুলো নিয়ে তোমার মনে করো শুরুটা হয়েছিল আর কি। শুরুতে আর কি। পরবর্তীতে এটা কি হয়েছে, পরবর্তীতে এটার উপর ভিত্তি করে রসায়ন দাঁড়াইছে। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়াইছে, মানে পদার্থ বিজ্ঞানের সাথে রসায়ন জীববিজ্ঞান এগুলোর কি আছে, সম্পর্ক আছে। এবং সর্বশেষ দিকে যে পদার্থবিজ্ঞানের সাথে কি আছে, যদি আমরা একটা পদার্থকে ভাঙি, ভাঙলে পাবো হচ্ছে অণু, অণুকে ভাঙলে হচ্ছে পাবো পরমাণু, পরমাণু থেকে পাবো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারপর হচ্ছে দেখো আরো কিছু বস্তুর নাম হচ্ছে কোয়ার্ক, ইত্যাদি সম্পর্কে বলা আছে। তো আবার পদার্থের সাথে আরেকটা জিনিস, পদার্থবিজ্ঞানের সাথে যে জিনিসটা কানেক্টেড হচ্ছে তোমার শক্তি। শক্তি জিনিসটা কানেক্টেড, শক্তির মধ্যে কি আসছে, স্থিতি শক্তি, গতি শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি বা চুম্বক শক্তি, সবল বা নিউক্লিয় শক্তি, এগুলো এই শক্তিগুলোর ক্লাসিফিকেশন নিয়ে মেডিকেল এটা ভর্তি পরীক্ষা কোশ্চেন আছে। এটা এই বইয়ে আছে কিনা জানি না, ইন্টারের বই। আমি বলতেছি আর কি যে পদার্থ বিজ্ঞানটা কোন জায়গাতে হয়েছে। এতক্ষণ যেটি বলছি এটা জাস্ট একবার এবার রিডিং করবো, এটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছিল, আমি পরে ভুলে যাবো, ওটা হঠাৎ করে মনে আছে এই জন্য দেখাই দিই। যে তোমরা নোটটা আসলে কি করবা, মানে কেমিস্ট্রির ক্ষেত্রে, আমি ফিজিক্সের ক্ষেত্রে তো আর স্লাইড দিই নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে নোটটা নোটটা কি করবা, নোটটা যেটা করবা সেটা হচ্ছে যে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হুম, স্ক্রিনটা দেখা জি যাচ্ছে কি? ভাইয়া। এই যে আমি একটা ইয়া দিছি না, আমি একটা ইয়া দিছি না, এই যে একটা স্লাইড হ্যান্ড রাইটিং, মানে পিডিএফ আমি নিজে যে স্লাইডটা থেকে পড়াইছি, খেয়াল আছে? আমি নিজে যে স্লাইডটা থেকে পড়াইছি, খেয়াল আছে কিনা, এটা না, এটা না। এই যে আমি জি যে স্যার। স্লাইডটা দিছি, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দুইটা স্লাইড দিছি না, কেমিস্ট্রি, দেখতে পারতেছো? হুম, জি স্যার। বড় করে এই স্লাইডটা আর একটু বড় করে দিই, এই যে প্রথম চ্যাপ্টার কেমিস্ট্রি, দেখছো? আমি যে স্লাইডটা পড়াইছি, খেয়াল করছো? এই স্লাইডটা নোটে উঠাইবা, বুঝতে পারছো? নোট যে করবা মানে আমি যে স্লাইডটা পড়াইছি ক্লাসের মধ্যে, যেমন এটা হচ্ছে সেকেন্ড স্লাইডটা। হ্যাঁ, দেখছো? মানে এই স্লাইডটাকে কি করবা, নোট করবা। নোট করব। হ্যাঁ, এই স্লাইডটা আগে নোট করবা, পরে তারপরে অন্যরা কিভাবে নোট করছে ওই নোটগুলোর ফরম্যাটটা আমি তোমাদেরকে দিয়ে দিছি, দেখো। বুঝছো কিনা? আগে স্লাইডটা নোট করবে, এরপরে বাকি কিছু নোট করবে। বুঝছো? আর ফিজিক্স এর ক্ষেত্রে হচ্ছে আমি বলে দেবো কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওই অনুযায়ী নোট করবো আর কি। ঠিক আছে। এখন আসো যে এই মানে পদার্থ বিজ্ঞানের যে পরিসরটা আর কি, এটা কোন কোন জায়গাতে আছে, কোথায় কি আছে না আছে, এই সম্পর্কে এখানে কিছু কথা বলছে আর কি। এই জিনিসগুলো হচ্ছে আমরা এটা নোট থেকে একটু আলোচনা করি আর কি। যে যদি মনে করো, যেমন মহাকাশ অভিযান সম্পর্কিত যেইগুলো আর কি, বুঝতে পারছো? যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমির সাথে যখন ফিজিক্স মিলা কোনো কিছু গঠিত হয়েছে আর কি, তখন এটা বলে অ্যাস্ট্রোফিজিক্স। জীববিজ্ঞানের সাথে কোনো কিছু মিলা যখন গঠিত হয়েছে এটাকে বলে বায়োফিজিক্স। কেমিস্ট্রির সাথে যদি গঠিত হয়ে মিলা যদি কোনো কিছু গঠন করছে তখন বলে হচ্ছে এটাকে কেমিক্যাল ফিজিক্স। এরকম আরো বিভিন্ন হতে পারে কি, যেমন ভূতত্ত্বের সাথে যেটা মিলা তৈরি করছে এটাকে বলে জিও ফিজিক্স। এবং মেডিকেলের সাথে যেটা তৈরি করছে এটা হচ্ছে মেডিকেল ফিজিক্স, ইত্যাদি বিভিন্ন নাম হতে পারে। তো এটা হচ্ছে এখানে মানে এই স্লাইডটাতে একটা হ্যান্ড নোটের মধ্যে যে এগুলো ইজিলি বোঝা যায়। এটা হচ্ছে কি এস্ট্রোনমির সাথে ফিজিক্স এ কানেক্টেড করে, বুঝতে পারছো? যে নামগুলো একটু খেয়াল করে আর কি, এস্ট্রোনমি প্লাস ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, বায়োলজি প্লাস ফিজিক্স, বায়োফিজিক্স, কেমিস্ট্রি প্লাস ফিজিক্স, মানে এই জিনিসগুলো একটু জানার জন্য, এগুলো পরীক্ষাতে আসবে না, মানে টেনশন করার কোনো দরকার নাই আর কি। ঠিক আছে। তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানের সুবিধা অনুসারে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, যেখানে কিটা করা হয় মানে বল বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, তাপ গতিবিদ্যা, চুম্বক নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে কি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। এই ডেফিনেশনটা মনে রেখো আর কি। আর আধুনিক পদার্থবিজ্ঞান মানে কি, আধুনিক পদার্থবিজ্ঞান হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা, আপেক্ষিক তত্ত্ব,
হুম, নিয়ে যেগুলো গড়ে উঠছে আর কি, পরমাণুর মানে আণবিক পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স যেগুলো নিয়ে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে তোমার মানে আধুনিক পদার্থবিজ্ঞান। এই ডেফিনেশনটা কাজে লাগতে পারে। যেমন এই ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কি, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মধ্যে রয়েছে বল বিজ্ঞান, যে আমরা বল যে ফোর্স যে অ্যাপ্লাই করি, এটা কি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। তারপরে বল মানে কি, একজনকে একজন ধাক্কা দিয়ে আমরা যা কিছু করছি সবকিছু তো বলের মাধ্যমে করছি, ফোর্স অ্যাপ্লাই করে করি না। আমরা যে খাই, খাবার খাই, শরীর থেকে কি করে বল প্রয়োগ করতে হয়, শক্তি প্রয়োগ করতে হয়, যে তাপ, এগুলো কি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্গত। তাপ বিজ্ঞান, বিদ্যুৎ, চুম্বক, মানে এগুলো আগে যেগুলো ছিল আর কি, মানে আগে মূলত এই জিনিসগুলো নিয়ে চর্চা হয়েছে আর কি। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে আর কি, যে না, এখন আর এগুলো নিয়ে ফিজিক্সের গবেষণাটা বেশি হয় না, এখন যেটা চলে আসে এটা পরমাণুর ভিতরে চলে আসে। যেমন কোয়ান্টাম বলবিজ্ঞান চলে আসছে, আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব তোমরা হয়তো বা এই শব্দটা প্রথম শুনছো, মানে রিলেটিভিটি। আমরা এমনি বলতাম কি যে পৃথিবীর মানে যে কোনো একটা বস্তুর ভর কি থাকে, সমান থাকে, ও 1 কেজি 1 কেজি থাকে। কিন্তু মানে আধুনিক পদার্থবিজ্ঞানে যে জিনিসটা দেখানো যায় আর কি, যে না, পৃথিবীর ভর মানে যে কোনো একটা বস্তুর ভর পৃথিবীতে যা থাকবে এটা চাঁদে গেলে এটা কি হবে, ভরটা চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু একটা আর কি। বুঝছো? বা দৈর্ঘ্য এখানে যেটা থাকবে এটা যদি তোমার মুভ করতে থাকে, তাহলে এটা দৈর্ঘ্যটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, এটা আর আগের জায়গায় থাকবে না আর কি। তো এরকম নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যেটা দিয়ে বোমা বানাইতেছে আজকে থেকে, মানে 1900 সালের আগে কি কেউ বোমা বোমা বানাইছে না। বুঝতে পারতেছো? বা নিউক্লিয়ার মানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, করে নাই। বুঝছো? যেমন বোমা এগুলো আসছে কবে, 1930-40 সালের পরে। এগুলোকে তোমার আধুনিক পদার্থবিজ্ঞান ধরতেছে। পার্টিকেল ফিজিক্স, বিভিন্ন ধরনের কণা দিয়ে যেগুলো, এগুলো হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান অন্তর্গত। এটা থেকে একটা এমসিকিউ আসতে পারে, যে কোনগুলা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর কোনগুলো আধুনিক পদার্থবিজ্ঞান। তো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান গুলো যেগুলো হচ্ছে আগে, মনে করো 1900 সালের আগ পর্যন্ত যেগুলো নিয়ে মানে কাজ টাজ চলছে আর কি, যেমন ফুড, শব্দ, তাপ বিজ্ঞান, বিদ্যুৎ, চুম্বক, আলো, এগুলো হচ্ছে কি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্গত। ডেফিনিশনটা শিখে ফেলতে পারো। আর আধুনিক পদার্থবিজ্ঞান জিনিসটা মানে কি, 1900 সালের পর নতুন যেগুলো নিয়ে চলতেছে, যেমন কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম ফিজিক্স, তারপরে হচ্ছে তোমার মানে মনে করো নিউক্লিয়ার বিজ্ঞান, তারপরে পারমাণবিক আণবিক পদার্থবিজ্ঞান যেগুলো আর কি, পার্টিকেল ফিজিক্স, মানে কঠিন অবস্থা ইত্যাদি, যেমন নতুন যেগুলো নিয়ে কাজ চলতেছে আর কি, এগুলো হচ্ছে তোমার মানে আধুনিক মানে পদার্থবিজ্ঞানের অন্তর্গত হতো আর কি। এখানে হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। ঠিক আছে, পদার্থবিজ্ঞানটা আসলে কিভাবে বিকাশ লাভ করছে আর কি, এখানে অনেকগুলো কথা লেখা আছে। এটা মূলত হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ফাইনালে একটা এমসিকিউ থাকবোই, এসিসি তে থাকবো, ইন্টারে থাকবো, মেডিকেল এডমিশন টেস্টে থাকবো। বুঝতে পারছো? তিনটা জায়গাতে এখান থেকে এমসিকিউ থাকবে। দেখো, এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ছি, যে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের অন্যান্য শাখা ও পদার্থবিজ্ঞান বলে গড়ে উঠেছে কি, হুম, বিজ্ঞানের অন্যান্য শাখা ও পদার্থবিজ্ঞান মিলে গড়ে উঠেছে হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স মানে জ্যোতির্বিদ্যা, তারপর কেমিক্যাল ফিজিক্স, বায়োফিজিক্স, এগুলো আমরা অলরেডি পড়ছি। সনাতন পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স, সনাতন মানে কি, সনাতন কথাটার মানে কি, পুরাতন, ঠিক না? সনাতন কথাটার মানে কি, পুরাতন। পুরাতন। হ্যাঁ, পুরাতন পদার্থবিজ্ঞানে কি নিয়ে আলোচনা করতো, বল নিয়ে, মানে ফোর্স, মানে ফোর্স নিয়ে আগে জানতো, শব্দ নিয়ে, বিদ্যুৎ নিয়ে, ইলেকট্রোম্যাগনেটিজম, আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করছে। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান তৈরি হচ্ছে কোয়ান্টাম বল বিজ্ঞান। খেয়াল করো, কোয়ান্টাম বল বিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব, বিভিন্ন জায়গাগুলো নেই আর কি। এখন আর পদার্থবিজ্ঞানের যে মানে ক্রম বিকাশ, দ্য ডেভেলপমেন্ট অফ ফিজিক্সটা, এটাকে আসলে তিনটা ভাগে ভাগ করছে। আদি পর্ব, একটা হচ্ছে উত্থান পর্ব, আর একটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের, মানে এই তিনটা ভাগে ভাগ করছি। তিনটা ভাগে ইম্পর্টেন্ট, এমন না যে কোনোটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, ব্যাপারটা এরকম না। বুঝতে পারতেছো? এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট আর কি। এখন আসলে একটু দেখি যে কে কি আবিষ্কার করছে। হুম। তো আমার আমার পরীক্ষার সময় আর কি, আমরা এটা থেকে একটু দেখতে পারি আর কি, মানে এখানে সবটা নাই, এই হ্যান্ড নোটটা থেকে তোমার সবগুলো নাই, এই জন্য মেন বইও পড়াইতে হবে, মানে সবগুলো থেকে একটু একটু দেখাইতে হবে যে আসলে কোন জিনিসটা পরীক্ষাতে আসে। এইভাবে মেন বই দেখলে আবার অনেক সময় মন থাকতো না। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে মানে উম, এই জন্য এগুলো একটু প্যাচ লেগে যাবো আর কি। এই জন্য হচ্ছে এটি একটু মানে এরকম, মানে এই যে শীটটা আছে, এই শীটটা থেকে পড়তে হবে, বা বিভিন্ন জিনিস নিয়ে পড়তে হবে আর কি, বুঝলে? তোমাদের জন্য
সুবিধা হবে আর কি। যেমন একটা কোশ্চেন হচ্ছে এটা, বিষয়টা বুঝার করে, এই যে বিজ্ঞানীটা ছবিতে দেখা যাইতেছে ওনার নাম হচ্ছে থেলিস, নাম কি? ইস। থেলি। থেলিস। তো থেলিস থেলি। কোশ্চেনটা কি আসছে আমি তোমাদেরকে বলি। কোশ্চেনটা কি আসবে বুঝার চেষ্টা করো, সবজি তো আর এখানে পড়াইতে দিব না, অল্প অল্প করে পড়াইতেছে, একটু বুঝার চেষ্টা করো। আমার সময় একটা পরীক্ষার মধ্যে কোশ্চেন আছে যে সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত কে? থেলিস। থেলি। বুঝতে পারছো তুমি? মেন বই জিনিসটা কোথায় আছে? মেন বই জিনিসটা এখানে আছে, আমি তোমাদেরকে দেখাই। যে সবার আগে থেলিসের নাম আসছে, যে এই যে এখানে অনেকগুলো কাহিনী টাহিনী কইছে, কই সেটা বলতেছে যে থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং লেডস্টোনের চুম্বক সম্পর্ক জানতেন। ঠিক আছে? মানে চুম্বকের যে ধর্ম, আর লুরস্টোনের যে চুম্বকের ধর্ম, চুম্বকের ধর্মটা কি? এটা চুম্বককে যদি তুমি ঝুলাই রাখো, তাহলে কি হবে? এটা উত্তর দক্ষিণ মুখোমুখি হয়ে থাকবে, ঠিক না? হুম। হ্যাঁ। কি করবে? এটা উত্তর দক্ষিণ মুখোমুখি হয়ে থাকবে, এটা কিন্তু পূর্ব মুখ হয়ে থাকবে না, এবং একটা দিক কি করবে? সামান্য ঝুঁকে থাকবে। এটা হচ্ছে চুম্বকের একটা ধর্ম আর কি। তুমি চুম্বককে যেভাবে ঝুলাই দাও না কেন, একটা দণ্ড চুম্বককে তুমি যদি ঝুলাই দাও, তো সে কি করবে? মানে মানে তুমি একটা দণ্ড চুম্বককে এখান থেকে মনে করো একটা দণ্ড চুম্বককে ঝুলাই দিস। আচ্ছা, এটা দিয়ে আয় না, ওয়েট করো, সেটা বলে ফেলে আইকে দেখানো ইম্পর্টেন্ট ইস্যু না। তো যেটা বলতেছিলাম আর কি, যে তুমি একটা চুম্বককে ঝুলাই দিছো, তাহলে এটা উত্তর দক্ষিণ হয়ে থাকবে, এটা ছিল এডিস্টনের চুম্বক। আর লুডস্টোনের চুম্বক সম্পর্কে কে জানতো? থেলিস জানতো। তখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে যে সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত কে? থেলিস, অথবা এরকম একটা প্রশ্ন আসতে পারে, থেলিস সম্পর্কে দুইটা কনসেপ্ট বলো। তো একটা কনসেপ্ট কি? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, মানে সূর্য গ্রহণ কবে হইতে পারে এটা সম্পর্কে সে ভবিষ্যৎবাণী করতে পারছে। আমরা বলি না চন্দ্র গ্রহণ হয়, সূর্য গ্রহণ হয়, হ্যাঁ? এরকম এই শব্দগুলো শুনছো কিনা কখনো? তো জি স্যার। হ্যাঁ, এরকম শব্দগুলো তো। লুস্টনের চুম্বকের যে ধর্ম, এটা চুম্বককে তুমি যদি ঝুলাই দাও তাহলে এটা উত্তর দক্ষিণ, মানে এটার মানে এটার যে চুম্বকের যে উত্তর মেরুটা আছে, এটা দক্ষিণ মেরু কর্তৃক আকর্ষিত হবে ভূচম্বকের, আর চুম্বকের যেটা দক্ষিণ মেরু হচ্ছে এটা ভূচম্বকের উত্তর মেরু কর্তৃক আকর্ষিত হবে, এই জন্য হচ্ছে এটা এরকম ইয়ে হয়ে থাকবে। তো এই জিনিসটা তোমার হচ্ছে মানে যে ব্যাখ্যা করছে আর কি, এটা হচ্ছে ওনার নাম হচ্ছে থেলিস। সো এই থেলিসের থেলিসের নিয়ে তোমার একটা এমসিকিউ আসতে পারে, এটা সবচেয়ে বেশি আসে। তারপরে এখানে একটা কোশ্চেন আসে, যেমন আমাদের সময় এই কোশ্চেনটা আসছিল যে এরপরে থিলিসের পরে যে বিজ্ঞানীর নাম আছে তার নাম হচ্ছে এরিস্টটল। মানে ওই সময়কার সবচেয়ে বড় দার্শনিক এবং বিজ্ঞানীর নাম হচ্ছে তোমার এরিস্টটল। এরিস্টটল কি মানে এরপরে আছে তোমার ডেমোক্রিটাস। খেয়াল করো, গ্রিস গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের নাম আছে। ডেমোক্রিটাস কি বলছে? যে বলছে যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে যার নাম হচ্ছে অ্যাটম। তাহলে অ্যাটম ধারণাটা দিছে কে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। হ্যাঁ, অ্যাটমের ধারণাটা কিন্তু দিছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। বুঝতে পারছো? পদার্থ যে অবিভাজ্য কণা আছে আর কি, ঠিক আছে? তো এই এই ধারণাটা দিছে হচ্ছে তোমার ডেমোক্রিটাস। তারপরে দেখো, হ্যাঁ, তো তারপরে যে জিনিসটা হচ্ছে কি, সেই সময়কার একজন বড় দার্শনিক ছিল যার নাম হচ্ছে তোমার এরিস্টটল। এরিস্টটল মাটি, আগুন, বাতাস, উ- হুম মাটি, পানি, বাতাস ও আগুন এই সব কিছু তৈরি হওয়ার মতবাদের জন্য বিখ্যাত ছিল। ঠিক আছে? তো এই যে এখানে দেখো কোশ্চেনটা আমি একটু দেখাই তোমাদেরকে, কোশ্চেনটা কেমন আসতে পারে। কোশ্চেনটা হচ্ছে যে এরকম আর কি, আগুন, মাটি, পানি, বায়ু এই চারটি মৌলের ধারণা দিছে কে? পিথাগোরাস। কে দিছে? পিথাগোরাস। এখানে খেয়াল করে এই কোশ্চেনটা আসছিল। এই জন্য সবকিছু যে একবারে মেন বইতে পড়লেই যে সব হয়ে যাবো না, মেন বইয়ের বাইরে গিয়ে কিছু পড়তে হবে, নাহলে তোমার ঝামেলা লেগে যাবে। মানে মেন বইয়ের বাইরে গিয়েও তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। ঠিক আছে? আগুন, মাটি, পানি, বায়ু এই চারটি মৌলের ধারণা দিছে হচ্ছে পিথাগোরাস। তারপরে খেয়াল করো, বিজ্ঞান, গণিত, সঙ্গীত এবং শরীর, মন ও আত্মার সাথে সবকিছু সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে চাইছে যে পিথাগোরাস। কম্পমান তারের উপর অধিক কম্পমান তারের উপর তার অধিক স্থায়ী অবদান রয়েছে। মানে তারের কম্পাঙ্ক, এখন যে আমরা বাদ্যযন্ত্র বাজাই, বিভিন্ন গিটার টিটার আমরা বাজাই না? বুঝতে পারছো? এবং সঙ্গীতের যে মানে কোনটার সাথে কোনটা বাজাইলে কি ধরনের মানে
একটা হারমোনি সৃষ্টি হবে। এই জিনিসটা যে করছে এটা হচ্ছে তোমার পিথাগোরাস। তারপরে দেখো একটু আগে আমরা এটা পড়ে ডেমোক্রিটাস নিয়ে কথা বলছিলাম। পিথাগোরাসের আগেও যে ছিল তার নাম ডেমোক্রিটাস। পরমাণুর যে অবিভাজ্য এটার সম্পর্কে বলছে হচ্ছে কি, হুম, ডেমোক্রিটাস। বা অ্যাটম যে অবিভাজ্য এটা নিয়ে বলছে। এরপরে যার নাম আছে এরিস্টটল। এরিস্টটল কি বলছে? সবকিছু মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে তৈরি, এই মতবাদ দিছে কে? এরিস্টটল। এরিস্টটল। পরীক্ষার মধ্যে স্টুডেন্ট যে ভুলটা করে, ভুলটা কি করে জানো নি? বলে যে আ- আগুন, মাটি, পানি, বায়ু, এই চারটা মৌলের ধারণা দিছে কে? এরিস্টটল। না, এখানে হচ্ছে ভুলটা যে এই চারটা আগুন, খেয়াল করো, এগুলো তো তোমরা নিজেরাই রিডিং করে পারতা, তো আমি এটি পড়াইতেছি কে লাগে? আমার তো অন্যান্য লেকচার গুলো দেখবে যে আমি সব লিখে লিখে পড়াইছি, তো এটার মধ্যে আমি এইভাবে পড়াইতেছি কেন? কারণ আমি জানি তোমরা পরীক্ষার লিখে ভুল করবো। তাহলে আগুন, মাটি, পানি, বায়ু, এই চারটা মৌলের ধারণা দিছে হচ্ছে পিথাগোরাস। কে ধারণা দিছে? পিথাগোরাস। আগুন, মাটি, পানি, বায়ু, এই চারটা মৌলের ধারণা দিছে পিথাগোরাস। কিন্তু সবকিছুই মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে তৈরি, এই মতবাদ দিছে কেডা? এরিস্টটল। 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 তো এই দুইটা কথা কি এক হইছে? না। না। সে হচ্ছে মৌলের ধারণা দিছে, আর সে হচ্ছে কি করছে? মতামত সব। দিচ্ছে। মতবাদ, উনি হ্যাঁ, হচ্ছেন মতবাদ দেন। হ্যাঁ, তো দেয়ার ইজ লট অফ ডিফারেন্ট, কিন্তু দুইটা কথার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্ট আছে। ঠিক আছে, তো এরিস্টটল একটা কথা বলছে আর কি। এরিস্টটলের হ্যাঁ, এরিস্টটলের মতো যে সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো পৃথিবী, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। এরিস্টটলের মতো কি সূর্য, গ্রহ ও নক্ষত্রগুলো কি করতেছে? পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। কেন করে পৃথিবীকে কেন্দ্র ঘুরছে? করে ঘুরতেছে, বুঝতে পারতেছো? এটা হচ্ছে এরিস্টটলের একটা মতবাদ আর কি। তারপরে বলছে বিজ্ঞানী প্লুটো তার সাথে একমত পোষণ করছে। আমরা এখন এখন কি বলি? আমরা বলি এখন হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এরকম আমরা একটা কনসেপ্ট বলি না এখন? হুম। জি। আর এরিস্টটল তখন কি বলছে, বাবা অন্যান্য গ্রহগুলো ঘুরে। তোমরা যে সৌরজগতের যদি ছবি দেখে থাকো দেখো যে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো ঘুরে। কিন্তু এখানে সে কি বলছে, সে যে জিনিসটা বলতে চাইছে যে নক্ষত্রগুলো হচ্ছে তোমার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। কাকে কেন্দ্র করে ঘুরে? পৃথিবীকে। পৃথিবীকে কেন্দ্র করে। এই কনসেপ্টটা কে আনছে? এরিস্টটল আনছে। তো তোমরা বলতে পারো ভাই এতগুলো পড়াইতেছো কেন, মানে পড়াইতেছেন কেন? আসলে এগুলো পড়ানোর দরকার ছিল না, তোমরা বাসায় বসে রিডিং করে ফেলতে। আমি তোমাদেরকে যেটি পড়ানোর বিষয় ছিল এটা আমি একটু দেখাই। আমি আসলে তোমাদেরকে পড়ানোর কথা হচ্ছে এগুলা, বুঝতে পারছো? মনে করো এই যে এটা, এটার ফাংশন কিভাবে হইতেছে, এটার ফাংশন কি হইতেছে, এটার ফাংশন কি হইতেছে, এটার ফাংশন কি হইতেছে। আমি আসলে তোমাদেরকে পড়ানোর কথা হচ্ছে এই জিনিসগুলা, বুঝতে পারছো কিনা? বা এই যে এটা, মানে এটার ফাংশন কিভাবে কাজ করে। তো আসলে আমি তোমাদেরকে এগুলো পড়ানোর কথা, কিন্তু আমি এটি পড়াইতেছি কেন জানো? কারণ এটি ইন ফিউচার তোমাদের এডমিশন টেস্টে কাজে লাগবে, মেডিকেল এডমিশন টেস্টে কাজে লাগবে, এবং মানে লাইফে অনেক কাজে লাগবে আর কি। ফাইনাল পরীক্ষাতে এমসিকিউ তে কাজে লাগবে। এই জন্য বুঝাই বুঝাই পড়াইতেছি, কারণ তুমি এটা রিডিং পড়াই যায়, মনে করি এখানে মেইন বইটা নিয়ে রিডিং করে যায় একটার সাথে একটা এমন ভাবে প্যাচ লাগিয়ে দিবা, মানে আর মিলাইতে পারবা না, বুঝতে পারতেছো? জি। দেখো, সূর্যকেন্দ্রিক এখানে একটা কোশ্চেন আছে, দেখো এখানে আমি যেটি পড়াইতেছি আমার কথাগুলো তো শুনতেছো, আমি তো আর মানে বুবার মতো পড়াইতেছি না, ঠিক না? আমার কথা তো শোনা যায়, শোনা যায় না? জি। জি স্যার। আরিস তারাকাস নামটা খেয়াল করো। আরিস তারাকাস প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছে। কি ধারণা দিছে? সূর্যকেন্দ্রিক সূর্য। সৌরজগতের। জগতের। এই কথাটা আর থেলিস সূর্যগ্রহণ সম্পর্কে, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী দিছে, এই দুইটা কথা কি এ? না না। স্যার। না এই স্যার। দুইটা কথা কিন্তু এক না। এই জন্য মাথায় রাখতে হবে যে কিতা পড়তাছি, বুঝলানি? হ্যাঁ, জি স্যার। জি জি। স্যার। এই যে এখানে একটা কথা খেয়াল করো। আরিস্তারাকাস যে কথাটা বলছে, সে বলছে যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা। এই আরিস্তারাকাসের আগে একজন বিজ্ঞানী একটু আগে পড়ছি, তার নাম কি জানেছিল? সে বলছে যে এরি পৃথিবীকে কেন্দ্র করে বাকি এরিস্টটল। এরিস্টটল, ঠিক আছে, সে কি বলছে? সে একটা কথা বলছে, কথাটা হচ্ছে যে, আর এখানে খেয়াল করো, থেলিস হচ্ছে সূর্য গ্রহণ সম্পর্কে লেডিস্টনের চুম্বক সম্পর্কতে জানতে হচ্ছে থেলিস, ঠিক আছে। আর এরিস্টটল বলছে হচ্ছে আগুন মাটিতে মতবাদের তৈরি, এটা হচ্ছে এরিস্টটল। মানে এক একজনের একটা মানে সেট আপ আছে আর কি, সেট আপটা একটু দেখাই, দেখালে বুঝতে পারবা।
এখানে একটু খেয়াল করো যে এরিস্টটল বলছে সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এই কথাটা বলছিল এরিস্টটল। বুঝছো কিনা? আর এরিস্টটলের কথাটারে প্রথম বিরোধিতা করছে কে? আরিস আরিস্তারাকাস। সে বলছে কি সূর্য কেন্দ্রিক সৌরজগৎ। সূর্য কেন্দ্রিক কি সৌরজগৎ। সৌরজগৎ, এই কনসেপ্ট আনছে কে? আরিস্তারাকাস। বুঝতেছো কিনা? মানে এই জিনিসগুলো কিন্তু একবারে ইম্পর্টেন্ট না, আবার অনেক ইম্পর্টেন্ট যদি পরীক্ষাতে আসা পড়ে। বুঝছো? এটি ইন্টার গিয়ে জি আবার ভাই, স্যার। এই জন্য একবারে পড়াই লেগেছে। ঠিক আছে, তারপর হচ্ছে আর্কিমিডিস। আর্কিমিডিস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে, মানে আমরা যে একটা জিনিসে চাপ দিলে উপরে উঠে, বুঝতে পারছো? লিভারের যে ঊর্ধ্বমুখী বল আর কি, এই জিনিসটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর্কিমিডিস এরিয়াটা। দেখো আচ্ছা, এখানে আর্কিমিডিস সম্পর্কে আসি। যেমন এই যে এরিস এরিস্ট্রাকাস, সে কি করছে সৌর সূর্য সূর্যকেন্দ্রিক সৌরজগৎ বা সেলুকাস, হুম, মানে ইত্যাদিতে বক্রচক্র কি জানা গেছে, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছে হচ্ছে সে। আরেক জায়গায় তারপর হচ্ছে আর্কিমিডিস। আর্কিমিডিস কিসের জন্য বিখ্যাত? লিভারের নীতি আবিষ্কারের জন্য বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? লিভারের লিভারের নীতি আবিষ্কারের জন্য। লিভারের নীতি আবিষ্কার। লিভার জিনিসটা কি, মানে একটা, মানে মানে লিভার হচ্ছে এরকম একটা জিনিস আর কি, তোমরা এখানে পড়বা একটা সার্টেন টাইম পরে। আচ্ছা, এটা সাইডে লেখা যায় না, ধরো এটা দিয়ে লেখে। লিভার কি বুঝো নি? হ্যালো, না। লিভার কি বুঝো না? আচ্ছা ঠিক আছে, কেউ না বুঝলে কিন্তু কোশ্চেন করো, বুঝছো? আস্তে আস্তে বুঝবা, মানে তাড়াহুড়া করার কিছু নাই। মানে আমার টার্গেট ছিল একদিনে এক চ্যাপ্টার পড়ালাম, কিন্তু একদিনে এক চ্যাপ্টার পড়লে অনেক বড় ভয়ঙ্কর বিপদ দেখা দিব। তখন তোমরা আবার আমাকে গেলে যে কিতাব পড়াইছে কিছু পারে না। আর ওটাতে এটা আসতেছে কেন? হুম, হ্যাঁ, পাইছি। হুম, খেয়াল করো, লিভার হচ্ছে এরকম একটা জিনিস, খুবই মজার একটা জিনিস, দেখে মজা পাইবা। এখানে একটা পিস্টন আছে, কি আছে এটাতে? একটা পিস্টন। পিস্টন। পিস্টন আছে। এই পিস্টনের মধ্যে কেউ হাত দিয়ে চাপ দিব, দিলে কি হয়ে যাবে না, এখানে মনে করো বিশাল বড় একটা বস্তা আছে, এই টাইপের কোন একটা বস্তা আছে, বুঝতে পারছো? আর এটার মধ্যে আছে পানি। ঠিক আছে, তো এই যে চাপ দিলে কি হইবো? অল্প একটু অনেক চাপ দিলে কি হইব? এই বস্তাটা উপরে উঠে যাবে, বুঝতে পারছো কিনা? হুম, মানে জি ভাইয়া। অল্প অল্প পরিমাণ বল প্রয়োগ প্রয়োগ করে আমি কি করতে পারবো, এখানে একটা বিশাল বস্তা আকৃতির তুলতে পারবেন। বস্তা তুলতে পারবো। ভেরি গুড। অল্প পরিমাণ বল প্রয়োগ করে, মানে এখানে একটা পিস্টন থাকবে, তো এই পিস্টনটা হচ্ছে কি এই বস্তাটারে ধাক্কা দিব, মানে অল্প পরিমাণ বল প্রয়োগ করে এটা বিশ বড় ওজনের একটা বস্তুকে কি করতে পারবো, উঠাইতে পারবো। এটার বলে লিভার। বুঝতে পারছো? তুমি অল্প পরিমাণ, যেমন ডেকিতে, লিভারের একটা উদাহরণ হচ্ছে ডেকিতে ধান ছাটা। বুঝছো? মানে ডেকিতে তুমি অল্প পরিমাণ একটা পা পা দিয়ে ফোর্স দিতেছো, দিয়ে তুমি কি করতে পারতেছো, ধান ছাড়তে পারতেছো। এটা হচ্ছে লিডার। তরলে নিমজ্জিত বস্তুর উপর, হুম, তরল, তারপর দেখো আর কি কি সে ব্যাখ্যা করছে, যে তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করছে। ঠিক আছে, এখন যদি মনে করো ভেজাল থাকে আর কি, একটা জিনিস বুঝার চেষ্টা করো। মনে করো এটা, এখানে প্রত্যেকটা জিনিস তোমাদের ধুইরা ধুইরা আঙ্গুল দিয়ে বোঝানোর জিনিস আছে। মনে করো এটা ধাতু আর কি, এটার মধ্যে যদি ভেজাল থাকে, বুঝতে পারছো? যদি ভেজাল না থাকে আর কি, এটা যদি সলিড একটা ধাতু থাকে, যে আমি আঁকছি যে সলিড ধাতুটা, তাহলে এটা কি হবে, পানিতে ডাইরেক্ট ডুবে যাবো, ঠিক না? আর এই ধাতুটার মধ্যে যদি গ্যাপ থাকে, মনে করো লোহার টুকরো, এটার মধ্যে কি নাই, কোনো ফাঁক ফুকর নাই, তাহলে কি হবে, এটা ডাইরেক্ট পানিতে, ডুববে না। মানে ডাইরেক্ট, মানে ফাঁক ফুকর যদি না থাকে ডাইরেক্ট পানিতে ঢুকে যাবে। আর যেটার মধ্যে একটা লোহার টুকরো মাঝখানে মনে করো গ্যাপ আছে, মানে বাতাস ঢুকতে পারতেছে বা অনেক কিছু ঢুকতে পারতেছে এই লোহার টুকরাটার মধ্যে দিয়ে, তখন এটা ঢুকার সময় কি হইব, যে এটা বিশুদ্ধ লোহার টুকরা, এটা এটা ডুবতে যত সময় লাগবে, যেটার মধ্যে ফাঁক ফোকর আছে, এটার মধ্যে বায়ু ঢোকার কারণে প্লাবতা বলটা কাজ করবো, এটা উপরের দিকে প্লাবতা বল কাজ করবে, এটা তুলে এটা
এটা যদি মনে করো 5 সেকেন্ডে ডুবে, বুঝতে পারছো কি না? হ্যাঁ, তাহলে এটা এটা ডুবতে আরো সময় বেশি লাগবে, যেটার মধ্যে ভেজাল আর কি, ভেজালটা সময় লাগবে মনে করো 6 সেকেন্ড বা 7 সেকেন্ড। বুঝতে পারছো? টাইমটা কি লাগবে, বেশি লাগবে। এই যে মানে তরলে নিমজ্জিত বস্তুর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করতে পারছে। বুঝতে পারছো? এই যে তরলের যে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল, মানে পানিতে আমরা ডুবতে গেলে কি আমরা ডুবতে পারি, পানি আমাদেরকে ধাক্কা দিয়ে একটু উপরের দিকে উঠাই দেয় না? খেয়াল করছো কিনা সাঁতার কাটার সময়? বা জি ভাইয়া। কোন একটা পানির মানে পানির একটা পাতিল বা কলসি তুমি যেটা চাপ দিয়া যদি পুকুরের মধ্যে ডুবাইতে চাও, দেখবে এটা কি করে, তোমার ধাক্কা দিয়ে কি করে, উপরের দিকে মারে, উপরে উঠে যায়। হুম। উপরে উঠে যায়। তো এটাকে কি বলের কারণে বলে, এটাকে বলে হচ্ছে প্লাবতা, বা মানে তরলে ঊর্ধ্বমুখী বল। এগুলো নিয়ে আমরা পড়বো, মানে বই পড়ার কোনো কারণ নাই, এগুলো আমি প্র্যাকটিক্যালি করে করে দেবো। আমি এখন তোমাদেরকে যেটা পড়াইতেছি এটা অন্য কোনো টিচারে তোমাদেরকে পড়াইতোই না। শুনতেছো? মানে আমি এখন যা পড়াইতেছি এগুলো কিন্তু কোনো টিচারে পড়াইতো না, তোমাদের টিচারে পড়াইবো অনেক দূর থেকে। মানে আমি এটা এমনি তোমাদেরকে পড়াইতেছি গুলীয় দর্পণে। মানে আমি এই কারণে পড়াইতেছি কারণ আমি জানি এটা জীবনে কাজে লাগবে অনেক জায়গাতে, মানে এই জন্য পড়াইতেছি আর কি, এমসিকিউ তে ফাইনাল পরীক্ষায় কাজে লাগবে। তারপর গুলি মানে এর সবগুলো যে ইম্পর্টেন্ট ব্যাপারটা এমন না, যেমন এখান থেকে কোশ্চেন করলে একটাই দিব, লিভারের নীতি আবিষ্কার করছে কেনা, বুঝতে পারছো? অথবা এটা দিতে পারে গুলীয় দর্পণে সূর্য রশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরনের কৌশল। এটা এই কৌশল দিয়ে বিজ্ঞানীরা এই কৌশলটা দিয়ে আগে অনেকগুলো যুদ্ধ জিতছে। বুঝতে পারছো? গুলীয় দর্পণে সূর্য রশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল সম্পর্কে জানতে কে? আর্কিমিডিস। ঠিক আছে। এরপরে দেখো, ইরাটোস্থিনিস, সে সেই সময় কি করতে পারো, পৃথিবীর ব্যাসার্ধ আবিষ্কার করতে পারছে। এটা তো বেশি ইম্পর্টেন্ট না, তারপর এটা জানা রাখলাম। এখান থেকে এটা ইম্পর্টেন্ট। গুলীয় দর্পণের সাহায্যে সূর্য রশ্মি কেন্দ্রীভূত, মানে একটা দর্পণের সাহায্যে কোথাও যদি তুমি লাইটকে সেন্ট্রালাইজ করো, তাহলে এটা হচ্ছে এটা ধাতুর বেজাল নির্ণয় করছে কে? আর্কিমিডিস। আর্কিমিডিস একটা ইম্পর্টেন্ট। বুঝছো? আর এখানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ সঠিকভাবে বের করছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে গুলো দেখো, জাবির ইবনে হাইয়ান, এটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এটা এমনিতে জীবনে কাজে লাগবে মেডিকেল। এটা হচ্ছে ইরানের বিজ্ঞানী, নিয়ে লেখছে আর কি। আলকেমির উন্নতি সাধন করে আর কি। ঠিক আছে, আলকেমি শব্দটা তোমরা আগে আগে পড়েছো, রসায়ন থেকে আসছে আর কি। আলকেমির ব্যাপারটা কই থেকে আসছে? আলকেমি মানে কেমিস্ট্রি উদ্ভাবন করছে জাবির ইবনে হায়ান। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করছে। তারপরে হচ্ছে কি আল খোয়ারিজমি, উনি কি করছে তোমার বীজগণিত থেকে বীজগণিত নিয়মিত। প্রতিষ্ঠা করছে। এবং ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, এটা হচ্ছে আল জিবাল মুকাবিলা। বুঝতে পারছো? আল জিবাল মুকাবেলা থেকে আলজেব্রা শব্দটা আছে আর কি এটার মধ্যে। ইবনে আল হাইয়াম উনি যে কাজটা করছে আর কি, আলোক বিজ্ঞানের স্থপতি হিসাবে বিবেচনা করা হয়। যেখানে আল হাজেনের উল্লেখযোগ্য অবদান ছিল আর কি। তারপর হচ্ছে ইবনে ইউনুস, তো উনি যে কাজটা করছে আর কি, হ্যাকমাইট নামক অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল নামক সারণী তৈরি করছিল ওই সময় আর কি। এগুলো তো বেশি ইম্পর্টেন্ট না, মানে এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই ইয়ারটা আর কি, জাবির ইবনে হায়ান এবং তোমার হচ্ছে আবু আব্দুল্লাহ ইবনে আল খওয়ারিজমি, যেটা আর কি, এই দুইটা জিনিসই বেশি ইম্পর্টেন্ট। আল মাসুদি এটা অনেক সময় আসে। ঠিক আছে। তা আল মাসুদি যেটা করছে এটা হচ্ছে যে প্রকৃতির ইতিহাসে নিয়ে একটি এনসাইক্লোপিডিয়া দেখেন, যেখানে বায়ুকলের উল্লেখ পাওয়া যায়। বর্তমানে যেটা বায়ুকল বলতে, বুঝতে পারতেছো, এখন তো হচ্ছে বায়ুকলের মধ্যে সীমাবদ্ধ না। এখন হচ্ছে তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের মানে উইন্ড টারবাইন দিয়ে আসছেন আর কি, মানে বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ যেটাকে উইন্ড টারবাইন যেটাকে বলে আর কি, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। উপকূলীয় অঞ্চলে দেখবা যে বিভিন্ন ধরনের টারবাইন ঘুরতেছে, যেটা থেকে তোমার বিদ্যুৎ পর্যন্ত উৎপন্ন করে আর কি, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে এখানে, তারপরে ভারতীয় যে চীনের যে আছে, এর নাম আছে আর কি, চুম্বকের কাজ নিয়ে যে কাজ করছে আর কি, যে সেন কুয়া চীনে, এই জিনিসগুলো একটু দেখতে পারো আর কি। তারপরে হচ্ছে আর্যভট্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। শূন্যের ব্যবহার আনছে সর্বপ্রথম কে? আর্যভট্ট। দ্বিঘাত সমীকরণ আছে কে? আর্যভট্ট, মানে ভারতীয়রা আর কি। শূন্যকে ব্যবহার করছে কে? আর্যভট্ট। দ্বিঘাত সমীকরণ ইউজ করছে কে? আর্যভট্ট। আর্যভট্টের অবদানটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মানে সিদ্ধান্ত নামক গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিদ্যা তুলে ধরছে। যুগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করছে হচ্ছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, বরাহ মিহির নিয়ে এত বেশি ভাস্কর্য। ঠিক আছে, সেই সে কি করছে, পায়ের মান, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট।
ভাস্কর্য ভারতের আর কি। পাই আমরা বলি না, পায়ের মান কত, 3.1416। তোমরা কি পাই শব্দটার সাথে এর আগে পরিচিত হয়েছো? জি স্যার। হ্যাঁ, জি। পায়ের মান 3.1416, এভাবে ওয়ান কন্টিনিউ সিক্স। চলতে থাকে আর কি। এটা হচ্ছে 22/7 সেভেন আর কি, মানে 22/7। তো এটা আসলে এভাবে যেতে পাই নিয়ে যে করছে তার নাম হচ্ছে এটা ইম্পর্টেন্ট। তারপরে আসছে হচ্ছে মানে আধুনিক আর কি, এই যে গিলবার্ট, এখান থেকে আবার শুরু হয়েছে ইম্পর্টেন্ট গুলা। সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট না, আমি কিন্তু বলে দিয়েছি কোনটি বেশি বেশি ইম্পর্টেন্ট। বুঝছো, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো একদম মাথায় রাখবা। যেমন এখান থেকে বলছি কোনটা, আর্যভট্ট ইম্পর্টেন্ট, তারপরে এখানে কেউ ইম্পর্টেন্ট, পাই কেডা আবিষ্কার করছে এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো কিনা? হুম। তারপরে এখানে এটা যে জ্যোতির্বিদ হিসেবে মানে ভাস্করাচার্য যেটা আর কি, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে গিলবার্ট। গিলবার্ট কি করছে? গিলবার্ট হচ্ছে ভারতের জ্যোতির্বিদ হিসেবে বেশ, হুম, অন্যতম জ্যোতির্বিদ হিসাবে পৃথিবীর বেস্ট বের করতে পারছে ভাস্কর্য। এটা এটাও ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীর বেশ বের করা তো এটা একটা সময় কঠিন কাজ ছিল। দেখো গিলবার্ট, গিলবার্ট নিয়ে কি বলছে, চুম্বকত্ব নিয়ে গবেষণা ও তত্ত্ব প্রদান করছে হচ্ছে ডক্টর গিলবার্ট। স্নেলের সূত্র, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করছে হচ্ছে স্নেল। এগুলো তোমরা এখন মুখস্থ করতেছো না, এটা একটা সার্টিন একবার মুখস্থ করতে হবে না, কারণ এই চুম্বকত্ব নিয়েও পড়াশোনা করবা, নাইনে যারা আছো টেনে হেরা পাইবা না, নাইনে যারা পাইবা স্নেলের প্রতিসরণের সূত্র, তোমরা প্রতিসরণ নিয়ে নাইনে যারা আছে এটা পড়বা। তারপর হাইগেন, হাইগেন কি করছে, আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করছে, যেগুলো নিয়ে আমি নিজে পড়াশোনা করি এখন এখানে, বুঝতে পারছো? লাইট সম্পর্কিত যা আছে এগুলো যে আমার পড়া লাগে। পেন্ডুলামের গতি পর্যবেক্ষণ করে ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটে এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য উদ্ভাবন করছে হচ্ছে কে, হাইগেন। তারপর রবার্ট হুক কি করছে, বলের, রবার্ট হুক দেখো এখানে একটা কাজ করছে হচ্ছে বিকৃতকরণ বল, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ফল, এটা তো বেশি ইম্পর্টেন্ট না, হাইগেন একটা ইম্পর্টেন্ট, বুঝছো? হাইগেন একটা ইম্পর্টেন্ট, তারপর স্নেল একটা ইম্পর্টেন্ট, ডক্টর গিলবার্ট একটা ইম্পর্টেন্ট, রবার্ট হুক এটা বেশি। বোয়েল, বোয়েল এটা হচ্ছে স্টিম ইঞ্জিন মনে হয়, আরে সরি, বোয়েল হচ্ছে গ্যাস ও চাপের বিভিন্ন ধর্ম। এটা এটা ইন্টারভিউতে পড়বা, গ্যাস ও চাপের ধর্ম যে বোয়েল আছে। আর বন গুয়েরিক বায়ু পাম্প আবিষ্কার করছে, এটা ইম্পর্টেন্ট, বন গুয়েরিক বায়ু আবিষ্কার করছে। তারপরে যে রুমার, বৃহস্পতি একটি বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ নির্ণয় করছে হচ্ছে রুমার, এটাও ইম্পর্টেন্ট, বুঝছো? তারপরে হচ্ছে কুপারনিকাস, কুপারনিকাস তার যেটা করছে আর কি, তার একটি বই সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিছে। আচ্ছা, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা কে দিছে? কোপার্নিকাস। দেখুন পেজটা কেমনে লাগে পরীক্ষার মধ্যে যখন আইব। ইয়ানা আবার একটু আগে আমরা পড়ছিলাম নি যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা কে দিছে? এরিস। আরিস টাকারাস। আরিস তারাক্স। হ্যাঁ, আরিস তারাক্স কি দিছে, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছে। আবার ইয়ানো কে দিছে এটা, কুপারনিকাস দিছে। এখন সঠিক উত্তর কোন হইব? প্রশ্ন যে সূর্য মানে দুইজনের নাম দিয়ে দিছে, তো সঠিক উত্তরটা কোন হইব? কেউ কি উত্তরটা বলতে পারবা? বুঝতেছো কিনা? আমি কিন্তু কোশ্চেন গুলো বুঝায় বুঝায় বলতেছি যে কোশ্চেনটা কেমনে হইতে পারে। হুম, উত্তরটা কি হইব? উত্তরটা দেয় ইয়ার একটা কাহিনী করে দিছে, কাহিনীটা হচ্ছে প্রথমে কি করছে, এখানে বলছে প্রথম। প্রথমে, আর ওখানে লিখছে বইয়ের, মনে হয় বইয়ের সূর্যকেন্দ্রিক সৌরজগতের। দেখো তো এটাতে বলছে প্রথমে, আর এখানে কি বলছে, এখানে বলছে বইয়ের বা তার যে কোনো একটা বই, সূর্যকেন্দ্রিক। মানে তোলে কুপারনিকাস সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে দিছে কে, আরিস্তাকাস। বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। মানে ব্যাপারটা হচ্ছে এটা, মানে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু পেচ লেগে যাবো। হুম। আমি হচ্ছে এগুলি এখান থেকে পড়াইতেছি আর কি, মানে এখানে পর্যন্ত আসতেছি। তো এই যে আর্যভট্ট কে কি করছে না করছে এগুলো, শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করছিল হচ্ছে আর্যভট্ট। তোর মাসুদি কি করছে, চীনে কি করছে, এখানে কোপার্নিকাসের নাম আসছে। কোপার্নিকাস তত্ত্বটি দীর্ঘদিন লোকচক্ষের আড়ালে ছিল, বুঝতে পারছো? সূর্যকেন্দ্রিক
সৌরজগতের যে ধারণা দিছে এটা হচ্ছে কোপার্নিকাস। হম, 1543 সালে, বেশি আগে দিছে না। সূর্য কিন্তু সৌরজগতের ব্যাখ্যা দিচ্ছেন হচ্ছে কোপার্নিকাস। তো এটা হচ্ছে প্রথম না কিন্তু, বুঝছো কিনা, তার একটা বইয়ে সূর্য কেন্দ্রিক নিয়ে ধারণা দিচ্ছে, আর প্রথম দিচ্ছে হচ্ছে কি, এটা আমরা পাইছি। তারপরে আসো, যেগুলো পারলে আজকে পড়াবো, নাহলে পড়াবো না। আমি কিন্তু মেইন পড়াতে এখনো গেছি না, বুঝছো, এগুলো হচ্ছে মানে যেগুলো তোমাদের পরে মানে ভবিষ্যতে কাজে লাগবে এই পড়া পড়াইতেছি। তারপরে দেখো কেপলার। কেপলার কি করছে, উপবৃত্তকার পথে, এই কথাটা ইম্পর্টেন্ট, উপবৃত্তকার কক্ষপথ, এই যে গ্রহগুলো যে ঘুরে, যে কোন কক্ষপথে ঘুরে, উপবৃত্তকার যে কক্ষপথে যে গ্রহগুলো উপবৃত্তাকার। ঘুরে, এই জিনিসটা আবিষ্কার করছে কে? ক্যাপলাস। গ্রহ যে ঘুরে এটা কোন কক্ষপথে ঘুরে? উপবৃত্তকার, খেয়াল করে, এমন ভুল না কিন্তু, এরকম উপবৃত্তকার কক্ষপথে ঘুরে। তারপরে সে কি করছে, তার একটা কাজ করছে, এটা হচ্ছে কুপারনিকাসের তত্ত্বটাকে সে কি করছে, প্রমাণ করছে। তো কুপারনিকাসের তত্ত্বকে প্রমাণ করছে কে? কেপলার। কেপলার। কেপলার, তাহলে কেপলার কুপারনিকাসের তত্ত্ব প্রমাণ করছে, তাহলে কুপারনিকাসের তত্ত্বটা কি? সূর্যকেন্দ্রিক সৌরজগৎ। তত্ত্বটা কি? সূর্যকেন্দ্রিক সূর্যকেন্দ্রিক সৌরজগৎ। ভেরি গুড। তারপর দেখো, গ্যালিলিও। গ্যালিলিও কি করছে? বৈজ্ঞানিক পদ্ধতির আবিষ্কার করছে গ্যালিলিও, বুঝছো। তারপরে গ্যালিলিওর আরো কিছু অবদান আছে, মানে একবার এইভাবে যে ছেড়া দিলে হতো না, গ্যালিলিও কিছুই করছে না। তো গ্যালিলিও দেখো আরো কিছু কাজ করছে। আচ্ছা, মেইন বই থেকে দেখায়, দেখালে আরো ভালো হইব। হুম কোপার্নিকাসের তত্ত্ব লুপ্ত আলো যেটা, সেটি সবার সামনে নিয়ে এসে গ্যালিলিও। তিনি গাণিতিক সূত্র দেওয়ার পরে পরীক্ষাটি করে সেই সূত্রটি প্রমাণ করেন এবং সূচনা দেন। গ্যালিলিওর সময় আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞানের মানে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে। কাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়? গ্যালিলিওকে। গ্যালিলিওকে। বুঝতে পারছো? তবে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হওয়ার কারণে তার চর্চা কুপানলে পড়ে না, এবং তাকে গৃহ গৃহ গৃহবন্দী হয়ে কাটাইতে হয়, কারণ ওই সময় মানুষ ধরে নিত আর কি, মানে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরে আর কি, সূর্য কেন্দ্র না। যে যখন গ্যালিলিও এই সূর্য কেন্দ্রিক জিনিসটাকে নিয়ে আসছে, তখন তাকে গৃহবন্দী অবস্থায় কাটাইতে হয়েছে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে নিউটনের নামাইতেছে। আচ্ছা, আমরা নিউটনে পরে আসি। ঠিক আছে, গ্যালিলিওর আরো কিছু আবিষ্কার আছে দেখো। গ্যালিলিও স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদি নিয়ে সম্পর্ক স্থাপন করেছে হচ্ছে গ্যালিলিও। এবং গ্যালিলিওর আরেকটা বিষয়, বস্তুর পতনের নিয়ম, মানে বস্তুর পতনের নিয়ম আবিষ্কার করছে গ্যালিলিও। দেখা দাঁড়াও, এই যে গ্যালিলিও, খেয়াল করো কি করছে, স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদি সংজ্ঞা প্রদান করে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। এবং বস্তুর পতনের নিয়ম আবিষ্কার এবং স্মৃতিবৃদ্ধির ভিত্তি স্থাপন করছে কে? গ্যালিলিও। কারণ বলতে পারো বা এটা তো বইয়ের মধ্যে নাই, এই বইয়ের মধ্যে নাই, এভাবে পরীক্ষা দিতে পারে। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে উপবৃত্তিকার পথে যে ঘুরে, এটা কে বলছে? কেপলার। ঠিক আছে। তারপর দেখো নিউটন কি কইছে, নিউটন একটা মেন বইতে পড়ায়। নিউটন দেখো আলোক বিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞানের মধ্যে কি করছে, বল বিজ্ঞানের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। হুম বিজ্ঞানের তিনটি বলবিদ্যার তিনটি মহাকর্ষীয় বলের মধ্যে সূত্র প্রকাশ করছে নিউটন। তারপর গতিবিদ্যার ভিত্তি স্থাপন করছে নিউটন, কিন্তু স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন করছে কে? এই যে স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন করছে গ্যালিলিও। খেয়াল গ্যালিলিও। করছো? স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন করছে কে? গ্যালিলিও। গ্যালিলিও। আর গতিবিদ্যার ভিত্তি স্থাপন করছে কে? নিউটন। তারপর দেখো এখানে একটা কোশ্চেন আসে যে, হ্যাঁ, বিজ্ঞানের নিউটনের লিবনিসের সাথে গণিতের একটি নতুন শাখা ক্যালকুলাস আবিষ্কার করছে। তো ক্যালকুলাসের আবিষ্কার কে? লিবনিস। দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে নিউটন, আরেকজনের নাম কি? লিবনিজ। ক্যালকুলাস কি, এটা আমি তোমাদেরকে পড়াবো অনেক বেশি ডিটেলস। ডিডিএক্স অফ সামথিং, বা সুম্মা থেকে আছে সামেশন, দা ইন্টিগ্রেশন অফ সামথিং। মানে অনেক বিশাল একটা জিনিস, এটা আমি একসময় পড়াবো তোমাদেরকে, টেনশন বইও নাই। তারপরে পড়াবো, এটা শিখলে অনেক জীবনে অনেক কিছু শিখতে পারবো, মানে এটা সারা জীবন কাজে লাগবে আর কি। তারপর দেখো, যে আরো কিছু জিনিস বলছে, এগুলো আসলে এখান থেকে এমনি রিডিং পড়তে গেলে মাথা ঘুরান টিমার বুঝে, আসলে কি করতেছে না করতেছে, মানে লাইন বাই লাইন পড়তে মজা লাগবে না, এই জন্য আসলে এগুলো এই লেকচার শিট গুলো থেকে পড়তে হবে, বুঝছো। তো এরপরে দেখি যে তারা কি বলছে, গ্যালিলিও বলছে, তারপর নিউটন বলছে। লিবনিসের সাথে নিউটন ক্যালকুলাস আবিষ্কার করছে, বলবিদ্যা ও মহাকর্ষীয় সূত্র আবিষ্কার। তারপর হচ্ছে বাউন্ড রামফুর্ড। ঠিক আছে।
উনি কি দেখেছে, উনি দেখেছে তাপ এক ধরনের শক্তি। হুম। দেখেন যে তাপ এক ধরনের শক্তি ও যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরণ করা যায়। ঠিক আছে। হুম। তো এই এটা দিয়ে আর কি মূলত তোমার এই যে ইঞ্জিন টিঞ্জিন যেগুলো আছে আর কি, এগুলো আবিষ্কারে সহযোগিতা করছে আর কি। মানে সে দেখাইছে আর কি তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তি থেকে কি করা যায়, তাপ শক্তিকে কনভার্ট করা যায়। যে দেখাইছে তার নাম হচ্ছে বাউন্ড রামফোর্ড। দেখো, সে যে জিনিসটা দেখাইছে যে বাউন্ড, সরি এটা কাউন্ট রামফোর্ড হবে, কাউন্ট রামফোর্ড কি দেখেছে, এটা ইম্পর্টেন্ট আছে। তাপ কি এক ধরনের শক্তি, আমরা তো সবাই জানি তাপ এক ধরনের শক্তি, শক্তি কি না, শক্তি। এবং তুমি ইচ্ছা করলে এই যান্ত্রিক শক্তিকে, তাপ শক্তিকে কি করতে পারবা, রূপান্তর। রূপান্তরিত এটা এমন করতে এমন পারবে। আমরা এখন সবাই বুঝবো যে যে কোনো একটা জিনিস, কোনো একটা মেশিন যদি আমরা রিস্টার্ট দিই তাহলে অটোমেটিক তাপ উৎপন্ন হবে, কিন্তু ওই সময় জিনিসটা অত সহজ ছিল না, ওই সময় যারা আবিষ্কার করছে আর কি। ঠিক আছে। তারপরে সেটা শুরু হয়েছে, তখন শুরু হয়েছে মূলত এখন আমরা যে পদার্থবিজ্ঞানের উপর বিশেষ মানে চলতেছে আর কি, এটার কাছাকাছি একটা লেভেল, যেমন বিদ্যুৎ এবং চুম্বক নিয়ে গবেষণা শুরু হয়েছে 1770-78 সালের দিকে আর কি। তখন দেখো কি কি ঘটনা ঘটছে। লর্ড কেলভিন তাপ বিজ্ঞানের দুটি শাখা প্রদান করছে। কুলম্ব, কুলম্ব কি করছে, কুলম্বের চার্জ নিয়ে আসছে। তারপরে তোমার মনে করো ভোল্টা, ভোল্টা যে কাজটা করছে সে হচ্ছে তোমার বৈদ্যুতিক মোটর নিয়ে আসছে। অস্টেড, বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। অস্টেড, বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। ভোল্টা হচ্ছে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করছে। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়, এটা কেমনে আমি তোমাদের একটু দেখাই। মনে করো একটা কাঁচা লোহা আছে, কি আছে, কাঁচা লোহা। এই কাঁচা লোহাটার মধ্যে আমি তার পেঁচায়, এই কাঁচা লোহাটার মধ্যে যদি তার পেঁচায় যদি আমি একটা ব্যাটারি লাগাই দিই, তার পেঁচায় কি লাগাই দিই, ব্যাটারি। ব্যাটারি লাগাই দিই, তাহলে এই লোহাটা চুম্বকে পরিণত হইব। লোহাটা কিসে পরিণত হইব, চুম্বকে। চুম্বকে চুম্বকে। পরিণত। তার পেঁচায় যদি ব্যাটারি লাগাই দিই লোহাটা চুম্বকে পরিণত হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তাই না, না গেল না। তারপর হচ্ছে তোমার এর অস্টের তো দেখাইছে যে বিদ্যুৎ দিয়ে চুম্বক বানানো যায়, আবার ফ্যারাডে এবং হেনরি কি দেখাইছে জানো নি, চুম্বক দিয়ে আবার বিদ্যুৎ বানানো যায়। বুঝতে পারতেছো, ফ্যারাডে এবং হেনরি কি দেখেছে, এরপরের লাইনটা, চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমি দেখাইতেছি তোমাদেরকে। যেমন এটা, এখানে প্রতিটা লাইনে ইম্পর্টেন্ট। সে দেখেছে চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করে, যেটা হচ্ছে ফ্যারাডে। এটার উল্টাটা, এর আগেরটা যেটা হয়েছে এটা উল্টাটা। কিভাবে, এটা চুম্বকের কাছে যদি তুমি এটা মানে তার আনো আর কি, দেখবে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ তৈরি চলে যাচ্ছে। ম্যাক্সওয়েল, ঠিক আছে, ম্যাক্সওয়েল হচ্ছে তার বিখ্যাত সূত্রগুলো নিয়ে আসছে আর কি, বিদ্যুৎ এবং চুম্বকের বিখ্যাত সূত্র। এবং আলো যে একটা বিদ্যুৎ এবং চুম্বক তরঙ্গ, আগে মানুষ করতো আলোর মধ্যে হইলে বিদ্যুৎ আছে অথবা চুম্বক আছে, কিন্তু ম্যাক্সওয়েল দেখেছে যে আলোর মধ্যে বিদ্যুৎও আছে চুম্বক আছে। যেমন আমরা লাইট যদি দেখি আর কি, আলো, আমরা যে লাইট নিয়ে পড়াশোনা করতেছি আর কি, লাইট, আলো, এই লাইটের মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তোমার মনে করো ইলেকট্রিক ফিল্ড, কি আছে, ইলেকট্রিক ফিল্ড, ই দিয়ে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর কি, এটা হচ্ছে বিদ্যুৎ। আর একটা আছে কি জানো নি, ম্যাগনেটিক ফিল্ড, মানে চুম্বক। লাইটের মধ্যে দুইটা জিনিস আছে, একটা কি আছে, একটা বিদ্যুৎ আছে, একটা চুম্বক আছে, এই দুইটা। হ্যাঁ, এবং একটা আরেকটা লম্ব ডিগ্রি আকারে থাকে লাইটটা যখন প্রোভাইড করে, এগুলো যখন দেখাইলে মাথা ঘুরাইবো, যেন দেখাইতাম না, পরে দেখাবো অনেক সময়। তারপরে খেয়াল করো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। ঠিক আছে, আধুনিক পদার্থবিজ্ঞানে কি হয়েছে, রনজেন এক্স রে আবিষ্কার হয়েছে। তারপরে সে পিয়ারে কুরি। হুম। খেয়াল করো যে 1887 সালে, ও এখানে আরো কিছু জিনিস আছে, 1900 সালে হচ্ছে ম্যাক্স প্ল্যান কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছে, যা পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে। তারপরে হচ্ছে তোমার যে পরবর্তীতে, হ্যাঁ, ভারতের প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, হম, বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন, যা স্বীকৃতি স্বরূপ একটি মৌলিক কণিকার নাম রাখা হয় বুজন, রাখা হয়। তাহলে বুজন কোণের আবিষ্কারক কে, এটা তোমার ইয়াতে আসে, বিসিএস পরীক্ষাতে আসে। সত্যেন্দ্রনাথ বসু কে, বুজন কোণ। সত্যেন্দ্রনাথ বসু। বুজন কোণের সত্যেন্দ্রনাথ আবিষ্কারক হচ্ছে বসু। সত্যেন্দ্রনাথ বসু, এটা মেডিকেলে অনেক সময় আসে। 1887 সালে মাইকেলসন মুরলি
দেখেন যে আলোর বেগ স্থির কিংবা গতিশীল মাধ্যমে সমান, তাহলে আলোর বেগ যে কনস্ট্যান্ট, এটা আবিষ্কার করছে কে? মাইকেলসন এবং মুরলি। কে আবিষ্কার করছে? মাইকেলসন। মাইকেলসন ও মুরালি। মুরলি। এটা যে মরলি পরীক্ষাটা, মরলি। মুরলি এটা যে পরীক্ষাটা দেখেছে, এটা সম্ভবত ইয়াং এর দ্বিচির পরীক্ষা, বুঝছো? আচ্ছা, এটা পরে যখন ইয়াং এর দ্বিচির পড়াবো তখন দেখা মনে সমস্যা নেই। ইয়াং এর দ্বিচির পরীক্ষা দিয়ে আর কি হয়তো বা এটা দেখানো যায়, অথবা আরো ভাবে দেখানো যেতে পারে। আচ্ছা, আপাতত এটা মনে রাখো যে আলোর বেগ যে সব মাধ্যমে কনস্ট্যান্ট, এটা যে বিজ্ঞানী দেখেছে তার নাম হচ্ছে মাইকেলসন এবং মৌলি। তারপর 1931 সালে হুম ডিরাক প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করছে। তারপর রনজেন বা এক্সরে আবিষ্কার করছে। কে? রনজেন, বিজ্ঞানী নামে কিন্তু রনজেন। সে কি করছে? এক্সরে আবিষ্কার করছে। বেকরেল পরমাণু তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে হচ্ছে 1896 সালে। 1899 সালে পিয়ারে ও মেরি কুরি, বুঝতে পারছে, রেডিয়াম আবিষ্কার করছে এবং ওনাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মেরি কুরি কিন্তু একজন মানে বোন আর কি, বুঝছো, বিজ্ঞানী, মানে কিন্তু পুরুষ না, বুঝছো। পিয়ারে কুরি মানে পুরুষ, আর মেরি কুরি হচ্ছে একজন মেয়ে আর কি। দেখো, উনি কিন্তু নোবেল পুরস্কারও পাইছে। ওনার প্রথম বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার পাইছে হচ্ছে মেরি কুরি। তো তোমরা ইচ্ছা করলে ইন ফিউচার সায়েন্টিস্ট হইতে পারবা, নিজের আবিষ্কার করে আর কি। বই পড়ার কোনো কারণ নাই। তারপরে হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান আর কি। দেখি এখানে কি কি বলছে। দাঁড়াও, মোটামুটি চলে আসছে আমরা কাছাকাছি। একটু হেয়ার নোটটা দেখি এখানে কি কি বলছে। এটা থেকে একটু দেখায়। তড়িৎ প্রবাহের চুম্বক কি আবিষ্কার করছে হচ্ছে ওয়েস্টেড। মাইকেল ফ্যারাডে কি করছে? চুম্বকীয়ায় তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, মানে চুম্বকের ফলে তড়িৎ উৎপন্ন হয়। ওয়েস্টেড যেটা করছে এটার বিপরীতটা করছে কিন্তু ফ্যারাডে, বুঝছো কি না? মানে ওয়েস্টেড করছে তড়িতের ফলে চুম্বক হয়, আর ফ্যারাডে কি করছে? চুম্বক থেকে তড়িৎ হয়, বুঝছো? তারপর দেখো, জেম ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটাইছে হচ্ছে ম্যাক্সওয়েল। মার্কনি বেতের জন্য আবিষ্কার করছে। বেকরেল হচ্ছে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে। রনজেন হচ্ছে এক্স রে আবিষ্কার করছে। ম্যাক্স প্ল্যান হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব দিছে। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুকে নিউক্লিয়ার তত্ত্ব দিয়েছে। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব দিয়েছে। নীল বুর্স হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন স্তরের ধারণা দিয়েছে। এবং ওটো হান এবং স্টেসম্যান তারা আবিষ্কার করেন যে পরমাণুর ফিশন যুগ্ম, পরমাণুর ফিশন আবিষ্কার করছে হচ্ছে তারা, বুঝতে পারছি। এই হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের কাহিনী টাহিনী ধুমধারাক্কা যা আছে সবকিছু বলছে আর কি। তারপরে আসো, দেখি এখানে কি আছে। এগুলো পড়া হয়ে গেছে। এখন আসো রাশি নিয়ে। এখন খুবই সিম্পল পড়াশোনা, তখন অনেক কঠিন পড়াশোনা করছো। এখন মজার পড়াশোনা করবো, টেনশন করার কোনো কারণ নাই। দেখি এটার মধ্যে কি কইছে, কি কইছে, বাদ আছে কিনা। হম এই সালগুলো তো ইম্পর্টেন্ট না, বুঝছো, কোনটা কত সালে করছে এটাই তো বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু কি করছে এটা বেশি ইম্পর্টেন্ট। জন ডাল্টন, নীল বোর্স, জগদীশ চন্দ্র বসু, পড়া সমস্যা নাই, মোটামুটি মেইন গুলো পড়ানো হয়ে গেছে। হম এখন আসো, এখান থেকে আমরা যে জিনিসটা দেখবো আর কি, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এগুলো আমরা পড়ে ফেলছি। এখানে কি কি লেখছে, আলবার্ট আইনস্টাইন, সত্যেন্দ্রনাথ বসু, এগুলো পড়ছি। ঠিক আছে। বিগ ব্যাং নিয়ে এখানে একটু কথাবার্তা বলছে, আমি বিগ ব্যাং নিয়ে অন্যদিন কথা বলবো। এখন হচ্ছে আমরা মেইন বিষয়গুলোতে যাই। ঠিক আছে। আচ্ছা, মেইন বিষয়গুলোতে যাবার আগে এখান থেকে একটু দেখার চেষ্টা করি যে আধুনিক পদার্থবিজ্ঞানের কারণে পৃথিবীর সবকিছু এবং আমাদের হাতের মুঠোয় চলে আসছে। যেমন আমি যে এখন তোমাদের সাথে কথা বলতেছি, বুঝতে পারছো, তোমরা আমার কথা শুনতেছো, তোমরা লেকচার দেখতেছো, আমি এই বোর্ডের মধ্যে লিখতেছি, এই জিনিসগুলো মূলত পদার্থবিজ্ঞানের একটা ফসল আর কি। এটা কিন্তু জীববিজ্ঞানের ফসল না। এটা কি জীববিজ্ঞানের ফসল? না। না। রসায়নের ফসল না, এটা কিন্তু পদার্থবিজ্ঞানের ফসল, বুঝতে পারতেছো? টেকনোলজি যা আছে সব পদার্থবিজ্ঞান থেকে আসছে। যেমন আমি যে সাবজেক্টে পড়ি, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা পদার্থবিজ্ঞানের একটা ব্রাঞ্চ আর কি। এখন আসো মৌলিক সাখী, মৌলিক রাশি। মৌলিক রাশি কি? যেসব রাশি রাশি স্বাধীন ও নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্য রাশিগুলো তাদের উপর নির্ভর করে, তাদের কি কি বলে? মৌলিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই জিনিসগুলো, এই রাশিগুলো কি অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশিগুলো কি এদের উপর নির্ভর করে। এই 7টি রাশিকে কি বলে? মৌলিক রাশি বলে। আবার যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে এবং মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদের কি বলে? লব্ধি রাশি বলে। যেমন ত্বরণ, বল, কাজ, তাপ, বিভব। ঠিক আছে। এই জিনিসগুলো আর কি। তোমরা আগে পড়ছো না মৌলিক পদার্থ, যে পদার্থকে ভাঙা যায় না, তো মৌলিক রাশি হচ্ছে এরকম টাইপের আর কি। আর যৌগিক পদার্থ মানে দুই পদার্থ, দুটি মৌলিক পদার্থ নিয়ে গঠিত।
এই লব্ধি রাশি ও দুই পদার্থ দিক মানে রাশির সমন্বয়ে গঠিত আর কি। পরিমাপের একক, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে কি বলে? পরিমাপের একক বলে। যেমন মিটার, এসআই এককে আর কি। এসআই এককে হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তো মিটার কি কিভাবে? শূন্য আলু সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? শূন্য আলু সেকেন্ডে যে দূরত্ব তাকে মিটার বলে। তারপর ভরের একক হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রামটা কোথায়? মানে ফ্রান্সের সেব্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সে রক্ষিত প্লাটিনাম ইউরেনিয়াম সংকর ধাতুর একটি সিলিন্ডারের ভরকে 1 কিলোগ্রাম ধরা হয়। মানে এটাকে 1 কিলোগ্রাম ধরে আমাদের যতগুলো বাটখারা আছে সবগুলো বাটখারাকে তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? এটা কিসের সংকর ধাতু? এটা হচ্ছে প্লাটিনাম এবং ইরিডিয়ামের সংকর ধাতু। প্লাটিনাম এবং ইরিডিয়ামের সংকর ধাতু। তো আমরা সংকর ধাতু পড়ছিলাম, দুই বা ধাতু, দুই ধাতু মিলাই কি ধাতু তৈরি করে? সংকর ধাতু তৈরি করে, পড়ছিলাম কিনা? হ্যাঁ। তারপর হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটা কিভাবে আছে? 133 পরমাণুর এতটি স্পন্দন করতে যে সময় লাগে তাকে 1 সেকেন্ড বলে। কেনভিন হচ্ছে প্রাণীর তড়িৎ বিন্দুর তাপমাত্রা 1 ভাগকে কেলভিন বলে। প্রাণীর তড়িৎ বিন্দু হচ্ছে কত? মানে -273 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? প্রাণীর তড়িৎ বিন্দু যেটা -273 ডিগ্রি সেলসিয়াস আর কি, এটাকে বলে 0 কেলভিন আর কি। বুঝতে পারছো? এটা 1 ভাগকে বলে। এটা আসলে আরো ডিটেলস পড়ানো দরকার। তারপরে এম্পিয়ার বলছে, মানে এম্পিয়ারের একটা সংজ্ঞা দিয়েছে দীপন তীব্রতা। আমি এটা ডিটেলস পড়াইতেছি না, আমি অন্য একটা দিন দেখাবো। আমি এখান থেকে মেন বই থেকে কিছু জিনিস পড়াবো। স্ক্রু গজ স্লাইড ক্লিয়ার আছে, সেটা তো আমি পড়াইতে পারি না, টাইম নেই। আচ্ছা দেখো, মেন বই থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে যেটা সহজ সহজ। যে মৌলিক রাশি যেটা লব্ধি রাশি, কিন্তু এটা তো বুঝতে পারছো নাকি? কোনো সমস্যা আছে? না মৌলিক ভাই রাশি, এখন। হ্যাঁ, না মৌলিক রাশি সমস্যা না। তো দৈর্ঘ্যের যে একক, এসআই একক কি? মিটার না? মিটারকে কি প্রকাশ করা ধরে? এম দ্বারা। ভরের একক কি? কিলোগ্রাম। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? কেজি দ্বারা। সময়ের কেজি একক কি? দ্বারা। এটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। এস দ্বারা। বিপ্লবের একক হচ্ছে এম্পিয়ার, এটাকে এ দ্বারা। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এটাকে কেলভিন কে এ দিয়ে। দ্বারা। হুম। পদার্থের পরিমাণ পদার্থের মোল মোল। হচ্ছে MOL দিয়ে। আর দীপন তীব্রতা হচ্ছে কি? ক্যান্ডেলা, ক্যান্ডেলা সিডি দিয়ে। সিডি দিয়ে। বুঝতে পারছো? তারপরে এখানে দেখো, মানে কিছু জিনিস ওরা বের করছে, বের করে দেখাইছে আর কি, যে অনেক ছোট বড় কিছু জিনিসের না মুখস্থ রাখতে। যেমন পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁻6। বুঝতে সিক্স। পারছো? পৃথিবীর ভর 6 × 10⁻24। সূর্যের ভর, এটা তোমরা মাথায় রাখতে পারো। এভারেস্ট বা ভাইরাসের দৈর্ঘ্য, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত, এটা তোমরা মাথায় রাখতে পারো। প্লুটোনের ব্যাসার্ধ কত, এটা পরীক্ষার মধ্যে আসতে পারে। বুঝতে পারছো কিনা? এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আসতে পারে আর কি। শুনতেছো? মানে একদিন সমান সমান কত সেকেন্ড, এটা আসতে পারে। মানুষের হৃদস্পন্দন কত, এটা আসতে পারে। না, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো বললাম আর কি। ইলেকট্রনের, এটা পরীক্ষা তাইবো, এটা দিয়ে আমি একটু পরীক্ষা দিব মনে। ইলেকট্রনের বল 9 × 10⁻31। বুঝছো? কেজিতে। মানে এখানে ইম্পর্টেন্ট গুলো কি জাস্ট আমি দেখাই দিলাম, এগুলো কইরো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আলুর বেগ কত, এটা দিয়েছে। ম্যাক্স প্ল্যাঙ্ক কত? দেখুন আলুর বেগ হচ্ছে 299 এত। এটা পড়বা, এটা মেডিকেলে আসে। ম্যাক্স প্ল্যাঙ্ক কত? 6 × 10⁻−34। বুঝছো? ইলেকট্রনের চার্জ 1.60 × 10⁻−19। এটা আইতো না। এরপরটা আইতো বোল্টজম্যান ধ্রুবক 1.38 × 10⁻83। এটা লাগে। অ্যাভোগাড্রো সংখ্যা, এটা লাগবে 6.02 × 10⁻23। বিকিরণ তীব্রতা 630 লুমেন ওয়াট। এটা মাঝে মাঝে লাগতে পারে, কিন্তু উপরের গুলো বেশি ইম্পর্টেন্ট। কোনটা ডেফিনেশন কি এদিকে আর যাইতেছি না। উপসর্গ এখানে খেয়াল করো। ডেকা, ডেকা জিনিসটা মানে কি? 10⁻1। হেক্টা মানে 10⁻2। কিলো মানে কি? টেন, 10 কিউব। মেগা মানে 10⁻6। গিগা মানে 10⁻9। টেরা মানে 10⁻12। পেন্টা মানে 10⁻15। হেক্সা মানে 10⁻18। আবার যদি উল্টা দিক থেকে বলি, মানে ইনভার্স দিয়ে বলি, ডেসি, সেন্টি 10⁻-2, মিলি 10⁻3, মাইক্রো 10⁻6, নেনো 10⁻9, পিকো 10⁻, ফেমটো 10⁻15, একটু এইভাবে। বুঝতে পারছো? মাত্রা, মাত্রা জিনিসটা কি? যে কোনো কিছু, আচ্ছা মাত্রা জিনিসটা পরে দেখায়। ওয়েট করো। এতটুকু পর্যন্ত তো বুঝছো যে এটা দিয়ে মেডিকেল একটা কোশ্চেন আসছিল, এই চারটা দিয়ে। বুঝতে পারছো? মেডিকেলে আসে অনেক সময় MCQ আইবো তোমাদের ফাইনাল পরীক্ষাতে। এই চারটা দিয়ে MCQ আসতে পারে, মেডিকেল আসতে পারে বা MCQ তে আসতে পারে।
এখন আসো, পদার্থের এক মোল মানে কি বোঝায়? যে এক মোলের ডেফিনেশনটা এটা আমি পরে দেখাবো, মানে এটা ইয়াতে আছে। এখানে খেয়াল করো, মাত্রা জিনিসটা কি? কোন ভৌত রাশির উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে কি বলে? মাত্রা বলে। যেমন দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা হচ্ছে টি। তো বল মানে কি? বল বল এফ ইজিক্যাল টু হচ্ছে কি জানেন? বল এফ ইজিক্যাল টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এম এ, বল এফ ইজিক্যাল টু হচ্ছে এম এ, এম এ ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের একক কত? এম। আর ত্বরণ মানে কি জানেন? বেগ, বেগ বাই সময়। ত্বরণ মানে কি? বেগ বাই সময়। আর সময়, বেগ মানে কি জানো নি? স্মরণ বাই সময়। বেগ মানে হচ্ছে স্মরণ বাই সরল সময়। তা আগে থেকে তো সময় একটা নিচে ছিল, তাহলে এখন আবার আরেকটা সময় নিচে আইছে, তাহলে দুইটা সময় নিচে হইছে না? তাহলে স্মরণ মানে কি? নড়াচড়া আর কি। স্মরণ মানে দৈর্ঘ্য। স্মরণের একক হচ্ছে এল, আর সময়ের একক কত? দুইটা সময়, তাহলে টি। টি দুইটা মানে স্কোয়ার। এটা যদি আমরা ভাঙি তাহলে লিখে দেবো এল টি ইনভার্স টু। এল টি মানে টিটা তো এখন উপরে গেছে গা, এই টি টুটা উপরে গেলে হইব কি? টি ইনভার্স হয়ে যাবো, এল টি ইনভার্স টু। তো এইভাবে এম এল টি ইনভার্স হয়ে যায়। এটা কিভাবে আছে আমি তোমার পরে দেখাবো, সমস্যা নাই। মিটার স্কেল, মানে পরীক্ষা গেলে দৈর্ঘ্য মাপার জন্য সবচেয়ে সহজ স্কেল হচ্ছে মিটার স্কেল। এর 1 মিটার হচ্ছে 100 মিলিমিটার। তোমরা হচ্ছে এখানকার পর্যন্ত যা পড়ানো হয়েছে, যেমন এসআই এককের যেগুলা, এই পর্যন্ত আমি তোমাদের ওটা দেখাই দিই, মানে মেন বই থেকে দেখাই। এই মাত্রা পর্যন্ত, যেমন ব্যাগের মাত্রা, দূরত্ব বা সময়। দূরত্বের একক কত? এল। সময় মানে কত? টি। দূরত্ব মানে হচ্ছে এল, সময় মানে কত? টি। ব্যাগ মানে কত? এল টি ইনভার্স ওয়ান। ত্বরণ মানে কত? এল টি ইনভার্স টু। টু। হ্যাঁ। তো এই জিনিসগুলো পড়বা, মানে তোমাদের পড়াটা হচ্ছে কতটুকু পর্যন্ত আমি বলি, এতটুকু পর্যন্ত, মানে এটার আগ পর্যন্ত আর কি, 1.5 পর্যন্ত। যন্ত্রপাতি এবং পরিমাপের আগ পর্যন্ত আমি যা পড়াইছি এই সবগুলো খাতার মধ্যে নোট করবা। বুঝতে পারছো? নোট করে মুখস্থ করে ফেলবা। বুঝতে পারছো কিনা? আর এখান থেকে এগুলো একটু পড়বা, নিজে নিজে পড়বা, আমি আবার পড়াবো, সমস্যা নাই। যেমন কিলোগ্রাম দেখা যায়, এম্পিয়ার। এম্পিয়ার তো বুঝছো, মানে বিদ্যুৎ প্রবাহের যে এককটা আর কি, এটা বলে এম্পিয়ার। মোল হচ্ছে যে পরিমাণ, এখানে জিনিসগুলি ক্লিয়ার না, এই জন্য এখানে পড়াইতেছি না। কেলভিন হচ্ছে এটা তাপমাত্রার সাথে সম্পর্কিত আর কি। ক্যান্ডেলা মানে হচ্ছে তোমার, মানে মানে আলুর সাথে সম্পর্কিত। তো এটা কেনটা কিভাবে হয়েছে না হয়েছে, এটা এখন একবার এখন বললে মাথা হলে যাবো, এই জন্য আর এটি বলতেছি না, এটি পরে বলবো। ধরে নাও আর কি তোমাদের পড়াটা হচ্ছে এতটুকু পর্যন্ত। আমি কিন্তু কিছুই পড়াই নাই। তুমি যদি অন্য কোনো টিচারের কাছে পড়তা তাহলে দেখলে এটি পড়াইছি না, না পড়াই গেলে বলি। তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, ইন ফিউচার তোমাদের অনেক বেশি কাজে লাগবে, এই জন্য আমি এটা একটু দেখাই দিলাম। বুঝতে পারছো? মেইন পড়া হচ্ছে এখান থেকে। এই যে আমি স্লাইড গুলো রেডি করে রাখছি, যে কিটা কিটা পড়ামো, এটা পড়ামো, এটা পড়ামো, এটা পড়ামো, এটা পড়ামো, এটা পড়ামো, এরকম আর অনেক কিছু আছে যেগুলো আমি পড়াবো আর কি নেক্সট ক্লাস। সো মানে এগুলো থাকবে আর কি। কারো কি কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তো না আস্তে স্যার। আস্তে পড়ো। আমি যতদূর পড়াইছি এই পড়াটা শেষ করো, ঠিক আছে? আমি হ্যান্ড নোটটা দিয়ে দিব, অন্যরা কিভাবে নোট করছে এই নোটটা দিয়ে দিব, ওদেরটা দেখবা, দেখে সেটা নোট করে ফেলবা। বুঝছো? আচ্ছা। জি নোটটা স্যার। দিয়ে আর দিদি যে পড়াইছি এটা তো দেখছোই, প্রয়োজনে রেকর্ডিংটা আরেকবার দেখবা, দেখে করে ফেলবা। ঠিক আছে, প্রিয়া মানিলা, হ্যাঁ? আল্লাহ আচ্ছা, হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাড়ে আল্লাহ সাড়ে হাফেজ। সাড়ে 8টা ইংলিশ ক্লাস হবে। ওকে, আল্লাহ হাফিজ।